হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আর আজকে ক্লাস 10 এর ভূগোল সাবজেক্ট। আর ভূগোলের আগের দিন পড়িয়েছি প্রাকৃতিক ভূগোলের হিমবাহ ক্ষয়কার্য। আজকে পড়াবো হচ্ছে ভূগোলের আঞ্চলিক ভূগোলের জলসম্পদ, মানে ভারতের জলসম্পদ। আগের দিন ভারতের নদী পড়িয়েছিলাম, এবং নদীর সঙ্গে সঙ্গেই তো নদীও তো জলসম্পদের একটা জিনিস, এবং নদীর সঙ্গে সঙ্গেই জলসম্পদের আর যে পার্টগুলো আছে সেগুলোই আজকে তোমাদের পড়ানোর বিষয়। যাই হোক, আগের দিন পড়ানোর সময় একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী যে নদীগুলো আছে, বিশেষ করে নর্মদা, তাপ্তি, তারপরে মাহি, সবরমতী, এই সমস্ত নদীগুলোর মোহনায় বদ্বীপ তৈরি হয়নি। সেটা তার কারণ একটা পরীক্ষায় প্রশ্ন দেয় অনেক সময় 3 নম্বর বা 2 নম্বরের করে। আমরা সেই প্রশ্নের একটা উত্তর মানে বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে মোহনায় বদ্বীপ, পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয়নি কেন, বদ্বীপ নেই কেন? ঠিক আছে, এইটার উত্তর যদি আমরা বলি, সেটা হচ্ছে এক, নদী নদী প্রশস্ত তো অনেক, কিন্তু নদীর উপনদীর সংখ্যা, নদী অববাহিকা দৈর্ঘ্য কম, নদী অববাহিকা স্বল্প। মানে নদী যেখান থেকে তৈরি হয়, পশ্চিম বাহিনী নদীগুলো বিশেষ করে নর্মদা, তাপি, তারপরে সবরমতী, মাহি, এই সমস্ত নদী অববাহিকা এরিয়া অনেক কম জুড়ে, এই জন্য পলি সঞ্চয় কম হয়। হ্যাঁ, অনেক কম। আর এদের উপনদীও কম। ঠিক আছে, এই উপনদী কম থাকায় উপনদীও ক্ষয় কার্য করে, পলি বালি সঞ্চয় কম করে। নদী অববাহিকা স্বল্প হলে সেটাও তাই হয়। এক, এগুলো গেল। যেখানে নদীর নিচে পড়েছে মানে মোহনা পড়েছে, সেই খাম্বাত উপসাগর, সেই খাম্বাত উপসাগরের জলের স্রোত কিন্তু অতিরিক্ত বেশি। হ্যাঁ, জলের জলের ঢেউ বা স্রোত কিন্তু বিশাল বেশি, ওই জন্য পলিবালি জমে বদ্বীপ তৈরি হতে পারছে না। এক, আর একটা জিনিস গেল, সেটা হচ্ছে খাড়া ঢাল, মানে কোনো নিচু ঢাল নেই, মানে ফ্ল্যাট এরকম ঢাল নেমে চলে এসছে এরকম, মানে যেখানে আমাদের এই সমভূমি অঞ্চলে যেরকম হয় কি, নদী মানে গড়িয়ে গড়িয়ে নর্মাল ভাবে চলে, জলের স্তর কম। এখানে খাড়া ঢাল বলে জলের স্রোত বেশি, এই জন্য এখানে বদ্বীপ তৈরি হতে পারেনি। ঠিক আছে, এই 4-5টা কারণ একটু ভালো করে পড়ে নিও, লিখে নিতে পারবে। ঠিক আছে, এটা বলার জন্য এটা পড়ানো। এবার আজকের পাঠ চলে আসি, সেটা হচ্ছে হ্রদ, জলাশয়, খাল। প্রথমে হ্রদ। হ্রদ কি জিনিস? ভারতবর্ষে হ্রদ হচ্ছে বড় আকৃতির জলাশয়, যেগুলো প্রাকৃতিক হতে পারে, অপ্রাকৃতিক বিভিন্ন কারণগুলোতে হ্রদ তৈরি হয়। বড় আকৃতির কোনো জলাশয়কে বলা হয় হচ্ছে হ্রদ। এই হ্রদের চারিদিকটা স্থলভূমি থাকতে পারে, 3 দিকটা স্থলভূমি থাকতে পারে, একদিকটা জলাভূমি, এই টাইপের হয়, সেটা উপহ্রদ বলে। আমি পরে পড়াচ্ছি হ্রদ উপহ্রদের পার্থক্য। তা হ্রদ হচ্ছে বড় আকৃতির জলাশয়, যেটা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে হতে পারে। এই হ্রদকে আবার আমাদের দেশে 3টে ভাগে ভাগ করা, একটা অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ, অভ্যন্তরের নোনা জলের হ্রদ, আর একটা হচ্ছে উপকূলের হ্রদ। আরো একটা আছে কৃত্রিম হ্রদ, সেটা আমরা আলাদাভাবে বলতে পারি। এবার অভ্যন্তরীণ মিষ্টি জলের হ্রদের মধ্যে সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার, জম্মু কাশ্মীর। ঠিক আছে, উলার সবচেয়ে বড়, জম্মু কাশ্মীর উলার সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ উলার, JNK। এছাড়া আছে ডাল লেক, কাশ্মীরের বিখ্যাত শিকারা, যেখানে সব বোটিং টোটিং করে। হ্যাঁ, এছাড়াও ভারতবর্ষে অনেকগুলো মিষ্টি জলের হ্রদ আছে, যেগুলো বরফ আবৃত, মানে বরফ বা হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে। সেগুলোর মধ্যে তাকে বলে তাল। উত্তরাখণ্ডে আছে তাল, যত তাল সব তাল উত্তরাখণ্ড, একটা তাল হচ্ছে হিমাচল প্রদেশ। এই তালগুলো যেরকম ভীমতাল, নৈনিতাল, সাততাল, দেবতাল, সব এগুলো উত্তরাখণ্ড। একমাত্র চন্দ্রতাল হচ্ছে আছে আমাদের হিমাচল প্রদেশে। এছাড়াও আর একটা বিখ্যাত লেক আছে, তার নাম হচ্ছে মণিপুরের লোকটাক লেক। এটা বিখ্যাত মিষ্টি জলের লোকটাক। এই লোকটাক লেকেই ভারতের প্রথম ভাসমান জাতীয় উদ্যানও আছে। হ্যাঁ, কিমজুই লামজো জাতীয় উদ্যানও আছে। এইটা গেল, এগুলো মিষ্টি জলের হ্রদ। এবার নোনা জলের হ্রদ কি জিনিস? নোনা জলের হ্রদ মানে দেশের অভ্যন্তরে, ভেতরের মধ্যে, মানে
ভারত যদি এরকম হয়, ভারতের ম্যাপ যদি ভারতবর্ষ এরকম হয়, আর উপর দিয়ে যে আছে এরকম জায়গায় ভেতরে দেশের অভ্যন্তরের মধ্যে যদি নোনা জলের লেক থাকে, সেগুলোকে বলা হচ্ছে লবণ জলের হ্রদ। যাই হোক, এই নোনা জলের লেকের মধ্যে রাজস্থানে আছে যেগুলো লেক, সম্বর, পুষ্কর, পাঁচভদ্র, হ্যাঁ, এগুলো হচ্ছে রাজস্থানে। সম্বর ভারতের সবচেয়ে বৃহত্তম লবণ জলের লেক, হ্যাঁ, যেটা হচ্ছে রাজস্থানে আছে সম্বর, ঠিক আছে। এছাড়া পুষ্কর, যেখানে পুষ্কর মেলা হয়, ভারতের সবচেয়ে বড় উটের মেলা হয়, ঠিক আছে। পাঁচভদ্র আছে, পিচোলা আছে, এগুলো। এছাড়াও নোনা জলের লেক, সবচেয়ে উচ্চতম নোনা জলের লেক আছে আমাদের ভারতবর্ষে, তার নাম হচ্ছে সবাই জানি প্যাংগং, যেটা লাদাখে আছে প্যাংগং। আর এই প্যাংগং কিন্তু লাদাখ আর চায়না বা তিব্বত মিলিয়ে আছে, হ্যাঁ, উচ্চতম লবণাক্ত জলের লেক হচ্ছে প্যাংগং, ঠিক আছে। এছাড়া সোমারি আছে, সৌমরারি বা সোমারি বলে, যাই হোক, এইটা হচ্ছে লাদাখেই আছে। সল্ট লেক বলে একটা লেক আছে, লাদাখে আছে। এরকম অনেকগুলো লেক আছে কিন্তু, ঠিক আছে। উপকূলে যে লেক, সমুদ্র উপকূল, এই যে একটু আগে ম্যাপ দেখাচ্ছিলাম না, এরকম এই সমুদ্র উপকূল বরাবর এরকম কিছু কিছু ছোট ছোট লেক আছে। তাদের মধ্যে সবচেয়ে বড় লেক আছে, তার নাম হচ্ছে চিল্কা। এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম লেগুন, হ্যাঁ, যেটা ওডিশায় আছে। তারপরে আছে কেরালায় আছে যেগুলো লেকগুলো এরকম সমুদ্রের পাড় বরাবর, তাকে বলা এই যে কেরালা এরকম জায়গায়। যদি ম্যাপ দেখি, কেরালা এখানে ভেম্বানাদ, অষ্টমতি, এগুলো কয়ালগুলো আছে। সমুদ্রের উত্থান আর পতনের ফলে এই কয়ালগুলো সৃষ্টি হয়েছে কিন্তু, হ্যাঁ, এগুলো সমুদ্র উপকূলের লেক। এগুলো আর বেশিরভাগই নোনা জলের লেক একটু, হ্যাঁ। এছাড়াও আছে হচ্ছে কোল্লেরু, পুলিকাট আছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু মিলিয়ে। কোল্লেরু আছে গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে, অন্ধ্রপ্রদেশের মধ্যে। এরকম উপকূলেও লেক আছে ছোট বড়। এবার আর সমুদ্র উপকূলের লেককে কেরালায় কয়াল বলে। এটা গেল। এই যে হ্রদ, এই হ্রদগুলো কি কাজ, আর কৃত্রিম হ্রদ একটা জিনিস বলে নিই। এই কৃত্রিম হ্রদ কোথায়? ভারতবর্ষের প্রথম কৃত্রিম হ্রদ গোবিন্দসাগর হ্রদ। যতগুলো বাঁধ দেওয়া হয়, বাঁধের পাশের যে লেকগুলো তৈরি হয়, সেগুলোই হচ্ছে কৃত্রিম হ্রদ, হ্যাঁ। গোবিন্দসাগর হ্রদ এটা ভারতের সবচেয়ে প্রথম হচ্ছে কৃত্রিম লেক বলা হয়। যাই হোক, বৃহত্তম। আর এবার এই হ্রদগুলো কি কাজ করে, এটা পরীক্ষায় হ্রদের সুবিধা অসুবিধা হতে পারে। এই হ্রদগুলো দেশের অভ্যন্তরের কিন্তু জলের ভান্ডারকে একটা তৈরি করে। এই এই হ্রদগুলোতে মানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, মাছের ভান্ডার, জীব বৈচিত্র্য রক্ষা করে। হ্রদগুলোতে মিষ্টি জলের হ্রদের জল দিয়ে সেচ কাজের কাজে লাগায়। এই হ্রদগুলো অনেক জায়গায় ট্রাভেলের স্পট। চন্দ্রতাল, সবচেয়ে প্রচুর মানুষ যায় ঘুরতে চন্দ্রতাল, হিমাচল প্রদেশে। আমরাও গেছি। সেই চন্দ্রতালের হচ্ছে প্রচুর ট্রাভেল করে। তার মধ্যে আর একটা তাল আছে নৈনিতালের লেকের জন্যই নৈনিতাল, মণিপুরের লোকটাক লেক, এগুলো কিন্তু ট্যুরিজম স্পট হিসেবে কাজে লাগায় লেক গুলো, ঠিক আছে। এবার নোনা জলের উপকূল জলে এগুলো লেকগুলোতে মাছ চাষ থেকে শুরু করে ট্যুরিজম, চিল্কা তো ট্যুরিজম, অষ্টমতি, কয়াল, ভেম্বানাথ, এগুলো ট্যুরিজমের জন্য লাগে। এই হ্রদগুলো কিন্তু এই কাজে লাগে, ঠিক আছে। এবার আসি হচ্ছে জলাশয়। জলাশয় কাকে বলে? জলাশয় হলো, জলাশয় জিনিসটা কি? জলাশয় হচ্ছে প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন কারণে এই জলাশয়গুলো তৈরি হয়। বিশেষ করে নদীর মধ্য এবং নিম্ন গতিতে। নদীর মধ্যগতি এবং নিম্ন গতি, যদি কোনো পাহাড়ি অঞ্চল হয় সেটা উচ্চ গতি, আর বাকি সব নিম্ন মধ্যগতি। ওই নিম্ন আর মধ্যগতিতে বিশেষ করে গঙ্গা নদী, যদি গঙ্গা নদী এখানে উত্তরাখণ্ড হয়, এখান থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চ গতি, এবার নিম্ন গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, এরকম। এটা উত্তরাখণ্ড, হ্যাঁ, উত্তরাখণ্ড রাজ্য। এখান থেকে এরকম যদি উত্তরাখণ্ড হয়, এখান থেকে এই বিহারের কাছ থেকে আহ, পশ্চিমবঙ্গ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এই সব দিল্লির কাছ অঞ্চল জুড়ে হচ্ছে এই গঙ্গা নদীর হচ্ছে উচ্চ আর নিম্ন গতি। এই নিম্ন গতিতে ছোট 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 অববাহিকায় কিন্তু জলাশয় দেখা যায়। এই জলাশয়গুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই জলাশয় কেন গুরুত্বপূর্ণ? এই জলাশয়গুলো কিন্তু জীব বৈচিত্র্যের একটা ভান্ডার। এই জলাশয়গুলোই বিশেষ করে আমাদের এখানে জলাশয় বলতে আমরা যেগুলোকে বুঝি, নদীর পাশ বরাবর যে অশ্বক্ষুরাকৃতির হ্রদগুলো হয়, ওগুলোও কিন্তু অন কাইন্ড অফ জলাশয়। এগুলো মাছের যেরকম ভান্ডার, ট্যুরিজম, ইকো ট্যুরিজম করা যায়, সেরকম এই জলাশয়ের হ্রদগুলোর বা জলাশয়গুলোর যে জল নিয়ে ভারতবর্ষের প্রায় 8% থেকে 3 থেকে 8%, অনেক জায়গায় বলে 3% মতো সেচ কার্য করা যায়, মানে জলসেচ, চাষবাসের।
সেচ কার্য করা যায় এই জলাশয় থেকে। এই জলাশয়ের জল মানে জল আছে বেশিরভাগ মিষ্টি জলের লেক ভৌম জল ভাণ্ডার কিন্তু তৈরি করে। মাটির তলায় এই জলাশয়ে সারা বছর জল থাকলে মাটির তলায় জল মানে দীর্ঘদিন ধরে প্রবেশ করতে করতে মাটির যে ভৌম জলের স্তরও নির্মাণ করে কিন্তু সেচ কার্যকর। আর জলাশয় কিন্তু পলিউশন থেকে আমাদেরকে রক্ষা করে, বিশেষ করে এয়ার পলিউশন বাতাস বায়ু দূষণ থেকে। ঠিক আছে, এই হচ্ছে জলাশয়। জলাশয়ের মাধ্যমে সেচ কার্য করা যায়। প্রচুর জায়গায় এখন কিন্তু জলাশয়ের ডিমান্ড হয়ে গেছে, পরে পড়াচ্ছি বলছি পরপর আস্তে আস্তে। এবার চলে আসি আমরা খাল। খালের একটা বড় গুরুত্ব আছে। খাল কিরকম? খালের বড় গুরুত্ব, খাল কি জিনিস? খালকে আমি যদি বলি এক কথায় নদীর ছোট ভার্সন। মানে একটা বৃহৎ নদী থেকে একটা বড় আকৃতির নদী, এরকম যদি চওড়া আকৃতির নদী হয়, এখান থেকে ছোট্ট ক্যানাল মানে ছোট্ট খাড়ির মতো করে বা নালার মতো করে এত পর্যন্ত, মানে এই অঞ্চলের উপকূল অঞ্চলে 200 কিলোমিটার পর্যন্ত চলে গেল। এগুলো প্রাকৃতিক ভাবে হলো। বর্ষাকাল বাদেও সারা বছর টুকটুক টুকটুক অল্প বিস্তর জল থাকে। যদি সারা বছর যে নদীগুলোতে সারা বছর জল থাকে, ভাববা খালগুলোতেও সারা বছর জল থাকে এরকম। আর এই জল নিয়ে এখানকার আশেপাশের মানুষ সেচের কার্যগুলো করে, সম্পন্ন করে। ঠিক আছে, আবার কিছু নদীতে নিজেরাই খাল কাটা হয় প্রাকৃতিক কৃত্রিম ভাবে। খাল কেটে জলগুলোকে নিয়ে সেচ কাজে লাগায়, বা ওই খালের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করানো হয়। এই হচ্ছে খাল। এই খাল আবার দু প্রকার হয়, একটা নিত্যবহ আর একটা প্লাবন খাল। খাল দু প্রকার, নিত্যবহ আর প্লাবন খাল। নিত্যবহ খাল মানে যে খালে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ খাল বলে। সারা বছর জল থাকে মানে বরফাবৃত যে নদীগুলো, মানে বরফ গলা জলে পুষ্ট যে নদীগুলো বা জোয়ারের জলে পুষ্ট নদীগুলোর থেকে যে খালগুলো বেরিয়ে আসে সেখানে সারা বছর জল থাকে। আর প্লাবন খাল মানে বর্ষাকালে জল পাওয়া যায়। ঠিক আছে, বর্ষাকালে জল পাওয়া যায়। পরীক্ষায় কিন্তু নিত্যবহ খাল এবং প্লাবন খালের মধ্যে পার্থক্যও দিতে পারে 2 নম্বরে, মাথায় থাকে। এবার খাল দু প্রকার হয়। এই খালের একটা গুরুত্ব আমরা জানি, বা খালের কি গুরুত্ব? খাল ভারতবর্ষের এই খাল প্রথার মাধ্যমে 26% সেচ হয় ভারতবর্ষে। বিশেষ করে উত্তর ভারতের অঞ্চলগুলোতে খাল কাটা হয় এবং খালের মাধ্যমে সেচ কার্য সম্পন্ন হয় কিন্তু ভারতবর্ষে। সেচ মানে জলসেচ, যেটা আমাদের চাষের কাজে লাগে। ঠিক আছে, তাহলে খাল সেচ কাজে লাগে। খাল পরিবহন করে, কোনো জাহাজ বা নৌকা পরিবহনে কাজে লাগে খাল। ঠিক আছে, আবার এই খালের মাধ্যমে ভৌম জলরাশি কিন্তু থাকে। খালের মাধ্যমে কিন্তু ভৌম জলরাশি, খালেতে সারা বছর জল থাকে এবং ভৌম জল ওই খালের মাধ্যমে জল যদি থাকে সারা বছর, আস্তে আস্তে চুইয়ে চুইয়ে মাটির অভ্যন্তরে প্রবেশ করে, মানে ভৌম জল ভাণ্ডারও তৈরি করে। ওখানে একটা ইকো মানে মানে ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র তৈরি হয়। সেই বাস্তুতন্ত্রও কিন্তু খালকে নিয়ন্ত্রণ করে। যে অঞ্চলে পতিত জমি, ফসল হয় না, এই খালের মাধ্যমে জলসেচের মাধ্যমে কিন্তু সেই জায়গা কিন্তু জলসেচ পূর্ণ করা। আবার খালের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে পয়সা খরচ হয় না খালের মাধ্যমে জল নেওয়ার জন্য। একবার খাল খনন করার পরে আর সারা বছর পাচ্ছি আমরা। আবার অসুবিধাও আছে, খালের মাধ্যমে অতিরিক্ত জলসেচ করলে অনেক সময় লবণ উঠে আসতে পারে। আবার খালের মাধ্যমে প্রতি বছর যে প্লাবন খাল, অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে প্লাবন খালের মাধ্যমে চাষের জমিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এগুলো কিছু কিছু সুবিধা অসুবিধা আমাদের একটু দেখতে হবে, যে খালের ব্যবহারের সুবিধা অসুবিধা। কিন্তু খালের সেচ কার্য কিন্তু 26% হয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আমি আসি একটু খালের মধ্যে ভারতবর্ষে কি কয়েকটা খালের নাম পড়ি একটু ভালো করে। ভারতবর্ষের বৃহত্তম খাল যদি বলে, ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল, এটা শতদ্র নদী আর হচ্ছে বিপাশা নদীর বিপাশা নদীকে কানেক্ট করা হয় এই শতদ্র খালে, ইন্দিরা গান্ধী খালের। এর আর এক নাম হচ্ছে রাজস্থান খাল বা রাজস্থান ক্যানাল। ঠিক আছে, এর মাধ্যমে রাজস্থানের বেশিরভাগ অঞ্চলে চাষবাস কিন্তু সম্পন্ন হয় এই খালের মাধ্যমে জল কাটে। 2 নম্বর আর একটা আছে, এটা বৃহত্তম খাল গেল, সারদা নদীর সারদা খাল। সারদা খাল এটা উত্তরপ্রদেশে আছে। পূর্ব যমুনা খাল, তারপরে এগুলো হচ্ছে উত্তরপ্রদেশে আছে। ঠিক আছে, উত্তরপ্রদেশ মানে উত্তরপ্রদেশ। ঠিক আছে, যমুনা খাল আছে, তারপরে আছে উচ্চ গঙ্গা, নিম্ন গঙ্গা, উচ্চ গঙ্গা, নিম্ন গঙ্গা। এই খালগুলো কিন্তু উত্তরপ্রদেশে আছে। কিছু পাঞ্জাবে খাল আছে। হ্যাঁ, পাঞ্জাবে খাল আছে। পাঞ্জাবে যমুনা খাল পাঞ্জাব হরিয়ানার মধ্যে আছে, পশ্চিম যমুনা খাল। তারপরে বিভিন্ন বাড়ি, যেগুলো দোয়াব অঞ্চলের যেগুলো বাড়ি আছে সেখানেও কিছু কিছু খাল আছে।
পাঞ্জাবে আছে বাঁকড়া খাল, উচ্চ বাড়ি দোয়াব খাল, উচ্চ বাড়ি দোয়াব খাল, এরকম খাল আছে। হ্যাঁ, ঠিক আছে। এই খালের মাধ্যমে কিন্তু পাঞ্জাব অঞ্চলে জলসেচ হয় বলে পাঞ্জাবে এত শস্য শ্যামল হয়েছে এবং বিশেষ করে সবুজ বিপ্লব হয়েছে পাঞ্জাব উত্তরপ্রদেশের এই অঞ্চলে। পশ্চিমবঙ্গে একটা খাল আছে, কি কি? পশ্চিমবঙ্গে খাল, পশ্চিমবঙ্গে খাল আছে। সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের খালের নাম হচ্ছে মেদিনীপুর খাল। এগুলো জলসেচের জন্য রাখে, মেদিনীপুর খাল আর দামোদর খাল। এরকম খালগুলো কিন্তু আমাদের জলসেচের কাজে কিন্তু লাগে, ঠিক আছে। আরেকটা খাল আছে যেটা হচ্ছে বার্কিংহাম খাল, তামিলনাড়ুতে আছে। তারা সেটা কিন্তু পরিবহনের কাজে লাগে, মানে পরিবহন মানে হচ্ছে নৌকা চলাচল বা অন্য কিছু কাজে লাগে, মানে সেইগুলো। তাহলে এই হচ্ছে ভারতের খাল এবং বড় খাল, ইন্দিরা গান্ধী ক্যানেল, এগুলো আমাদের একটু পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তাহলে খাল গেল। এবার আসি বহুমুখী নদী পরিকল্পনা, তারপর আসবে জলসেচ, তারপরে জল সংরক্ষণ কি কি করা যায় ইত্যাদি ইত্যাদি। বহুমুখী নদী পরিকল্পনা কি জিনিস? কোনো নদীতে, বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে কোনো নদীতে বাঁধ দিয়ে, কোনো নদীতে বাঁধ মানে জলকে বাঁধ দিয়ে বা ড্যাম তৈরি করে যদি অনেক কাজ করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা। অনেক কাজ কি কি হয় বহুমুখী নদী পরিকল্পনা? অনেক উদ্দেশ্য সম্পাদন হয়, কি কি? সেচ কার্য, বন্যা নিয়ন্ত্রণ, পর্যটন, ট্যুরিজম, বিদ্যুৎ তৈরি, শিল্প ও কৃষিতে জলের ভান্ডার বার করা, শিল্পে জলের যোগান, ঠিক আছে, মৃত্তিকা ক্ষয় রোধ, বন, তারপরে কি বলে না, জঙ্গল তৈরি ইত্যাদি। অনেক কারণের জন্য নদীতে যদি বাঁধ দেওয়া হয়, ঠিক আছে, নদীতে যদি বাঁধ দেওয়া হয় সেই বাঁধগুলোকে বলা হয় হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা, ঠিক আছে। এই বহুমুখী নদী পরিকল্পনা ভারতের সব রাজ্যেই কম বেশি আছে। হ্যাঁ, তাদের মধ্যে সবচেয়ে বড় নদী পরিকল্পনা আমি লিস্ট দিয়ে আমি একটু শর্টস এর মাধ্যমে দেখিয়ে দেবো। তার মধ্যে কয়েকটা বলে নিই বহুমুখী নদী পরিকল্পনার নাম। যেটা হচ্ছে সবচেয়ে বড় ভারতবর্ষের সবচেয়ে বড় বহুমুখী নদী পরিকল্পনার নাম ভাকরা নাঙ্গল, যেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে আছে। ভাকরা নাঙ্গল শতদ্র নদীতে আছে। তেহরি ড্যাম সবচেয়ে উচ্চতম ড্যাম, সেটা হচ্ছে ভাগীরথী নদীর উপর, যেটা উত্তরাখণ্ডে আছে বা ইউকে। আবার কিছু রিহান নদী, উত্তরপ্রদেশের রিহান পরিকল্পনা আছে। পশ্চিমবঙ্গের বহুমুখী নদী পরিকল্পনা আছে ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, ময়ূরক্ষী পরিকল্পনা, কংসাবতী পরিকল্পনা, এরকম পরিকল্পনা আছে পশ্চিমবঙ্গ শুধু। আর ডিবিসি কিন্তু শুধু পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড মিলিয়ে কিন্তু, ঠিক আছে। তারপরে আছে নাগার্জুন সাগর পরিকল্পনা, অন্ধ্রপ্রদেশে আছে। তুঙ্গভদ্রা পরিকল্পনা অন্ধ্রপ্রদেশ কর্ণাটকে আছে, যেটা তুঙ্গভদ্রা নদীতে। মহারাষ্ট্রে আছে কয়না পরিকল্পনা, ঠিক আছে। মেত্তুর পরিকল্পনা আছে। তারপরে সবচেয়ে আরেকটা আলোচিত পরিকল্পনার নাম হচ্ছে নর্মদা পরিকল্পনা, তার নাম হচ্ছে সর্দার সরোবর পরিকল্পনা, সর্দার সরোবর পরিকল্পনা, যার নিয়ে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। মেধা পাটকার, আমির খান থেকে শুধু বাবা আমতে সবাই করেছিল। তাহলে সর্দার সরোবর পরিকল্পনা কোথায় আছে? গুজরাটে আছে, ঠিক আছে। এরকম বিভিন্ন নদীতে বিভিন্ন বাঁধ দিয়ে এরকম পরিকল্পনাগুলো করা হয় কিন্তু, ঠিক আছে। এটাই বহুমুখী নদী পরিকল্পনা। এই বহুমুখী নদী পরিকল্পনা কোন রাজ্যে কোনটা আছে সেটাও কিন্তু 1 নম্বরে দেয়, আমি একটা শর্টস এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এইটা গেল হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা কি কাজ করে। এইগুলো সেচ, বন্যা নিয়ন্ত্রণ, পর্যটন, বিদ্যুৎ তৈরি, শিল্পের যোগান, মৃত্তিকা ক্ষয় কম, জঙ্গল তৈরি, এগুলো করে কিন্তু, ঠিক আছে। এবার আমাদের স্পেশাল একটা বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে আমরা একটু জেনে নেব, সেটা হচ্ছে ডিভিসি, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে। ভারতবর্ষের দামোদর নদীকে পশ্চিমবঙ্গের বলা হয় দুঃখ বলা হতো একটা সময়। কারণ দামোদর নদী আমরা তো জানি, ধরো এইটা যদি ছোটনাগপুর মালভূমি অঞ্চল হয়, এই জায়গাটা পুরোটাই হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। আর এই এই জায়গাটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এই পশ্চিমবঙ্গের ভ্যালিটা এরকম নিচে, এইদিকে বে অফ বেঙ্গল আছে নিচে। এবার দামোদর নদী এখান থেকে আমাদের ঝাড়খণ্ডের খামারপাড় থেকে সৃষ্টি হয়েছে, খামারপাড়ের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে এখান থেকে নিয়ে এসে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়ার কিছু অংশ হয়ে হুগলি, হাওড়া এই সমস্ত হয়ে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণের কাছে এসে মিশেছে। যাই হোক, রূপনারায়ণ নদে মিশেছে, মানে গঙ্গা নদীতে, এটা হাওড়াতে গঙ্গা নদীতে মানে ভাগীরথী নদীতেই মিশেছে। তার একটা ভাগ এসে রূপনারায়ণের সঙ্গে মিশে শিলাবতী দ্বারকেশ্বর মিশে হচ্ছে
রূপনারায়ণ হয়েছে, বিভিন্ন কিছু, যাই হোক সেটা আমরা বলে নিই। সেটা হচ্ছে দামোদরকে বলা হয় বাংলার দুঃখ, কারণ এইরকম জায়গাটা উঁচু ঢাল, হ্যাঁ, বৃষ্টি হলে, এখানে বৃষ্টি হলে জল সব দামোদর নদী এবং তার উপনদীর মাধ্যমে সব চারিদিকে ছড়িয়ে পড়তো, ছড়িয়ে পড়ে এই অঞ্চল জুড়ে হুগলি, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গা জুড়ে পুরোটা ডুবে যেত। এবং ডুবে যাওয়ার ফলে প্রতি বছর বন্যা হতো, আর মানে বর্ষার সময় পশু পাখি মানে গবাদি পশু সহ মানুষজন তাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হতো। এই জন্য বাংলার দুঃখ বলা হতো দামোদরকে। সেই জন্য দামোদর নদের উপর দামোদর এবং তার উপনদীগুলোকে যোগ করে 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন করা হয়েছে এবং দামোদর নদীকে পরিকল্পনার মাধ্যমে নেওয়া হয়েছে। ভারতের স্বাধীন ভারতের প্রথম পরিকল্পনা এটা। হ্যাঁ, আর এটা কোন নদী থেকে পরিকল্পনা কপি করা হয়েছে, মানে অনুসরণ করা হয়েছে, কপি তো না, অনুসরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদী পরিকল্পনা থেকে অনুসরণ করে এই পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার উদ্দেশ্য কি? বন্যা নিয়ন্ত্রণ করা হবে, জলসেচ করা হবে ঠিকঠাক করে, যাতে ওই অঞ্চলে জলসেচ পায়, বন্যা নিয়ন্ত্রণ করতে পারে অবশ্যই, তবে সব অংশে বন্যা নিয়ন্ত্রণ হয়নি, হয়েছে মোটামুটি। তারপরে বিভিন্ন শিল্প শহর তৈরি করা, বাঁধ দিয়ে বাঁধের জলটাকে ছেড়ে বিদ্যুৎ তৈরি করা, যেটা অনেক জায়গায় হয়েছে, মানে বিদ্যুৎ তৈরি করা, প্রচুর বিদ্যুৎই তৈরি হচ্ছে, জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি করা, যেরকম দুর্গাপুর তৈরি হয়েছে, দুর্গাপুরে ব্যারেজ দিয়ে ওখানে দুর্গাপুরের জল দামোদরের উপর জলগুলোকে ব্যবহার করে, যাতে সেই জলেরকে ব্যবহার করে পানীয় জল থেকে শুরু করে শিল্পের যোগান লাগে। ঠিক আছে, কিছু তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, যেরকম মেজিয়া, দুর্গাপুর, বোকারো, এই সমস্ত জায়গায়, চন্দ্রপুরাতে বিদ্যুৎ তৈরি করা হয়েছে, কারণ ওই জলদের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কেন্দ্র তৈরি হয়েছে। এরকম বিভিন্ন পরিকল্পনা দামোদর ডিবিসি কে কেন্দ্র করে হয়েছে। ঠিক আছে, ডিবিসি তে কিন্তু 5টা বাঁধ দেওয়া হয়েছে। কি কি? মাইথন, ঠিক আছে, কোনার, তিলাইয়া, এটা পরীক্ষায় কিন্তু দিতে পারে, পাঞ্চেত আর দুর্গাপুর ব্যারেজ। এই যে 5টা বাঁধ দেওয়া হয়েছে, মাইথন আর তিলাইয়া, এই দুটো হচ্ছে বরাকর, দামোদরের প্রধান উপনদী বরাকর, বরাকর নামে একটা স্টেশন আছে বরাকর নদীর উপর। কোনার নদীর উপর বাঁধ দেওয়া হয়েছে। বোকারোতেও একটা বাঁধ আছে বোকারো নদীর উপর, হ্যাঁ, বোকারো নদীর উপর বাঁধ দেওয়া হয়েছে। পাঞ্চেত আর দুর্গাপুর, এটা হচ্ছে দামোদরের উপর নেওয়া হয়েছে বাঁধ। ঠিক আছে, এই বাঁধগুলো নির্মাণের ফলে কিন্তু এই অঞ্চলগুলো, যে অঞ্চলগুলোতে এই বাঁধ নির্মাণ হয়েছে, যেরকম মাইথন, প্রচুর মানুষ, মাইথন পাঞ্চেত প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে যায়, মাইথনের ড্যামে, মানে বাঁধ যেখানে দেওয়া হয়েছে, ট্যুরিজমও তৈরি করা হয়েছে। ঠিক আছে, বন্যা নিয়ন্ত্রণ করা হয়েছে দুর্গাপুর ব্যারেজের মাধ্যমে, দুর্গাপুর শহরের ভৌমজল থেকে শুরু করে দুর্গাপুর ব্যারেজের জলের মাধ্যমে, শিল্প থেকে শুরু করে সমস্ত কিছু এই দুর্গাপুর ব্যারেজের মাধ্যমে করা হয়। এবার বোকারো শহর তৈরি হয়ে গেছে, ইস্পাত কারখানা তৈরি হয়েছে বোকারোতে, বাঁধ দিয়ে জল ব্যবহার করে। ঠিক আছে, এরকম ভাবে ডিবিসি কিন্তু এই কারণে কিন্তু তৈরি করা হয়েছে এবং অনেকাংশ সফলও হয়েছে। ঠিক আছে, আর ডিবিসির হেডকোয়ার্টার্স, ডিবিসি তৈরি করেছে কারা? সরকার, 3টে সরকার, কেন্দ্রীয় সরকার, তৎকালীন বিহার সরকার, আজকের নাম ঝাড়খণ্ড সরকার হয়ে গেছে এই জায়গাটা, আর পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে, ডিবিসির হেড অফিস কলকাতা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করা হয়েছে বহুমুখী নদী পরিকল্পনা। আর কি কি বাদ বললাম? বোকারোতে, মাইথন আর তিলাইয়া বরাকরে, কোনারে পাঞ্চেত আর দুর্গাপুর দামোদর নদের উপর বাদ দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এবার চলে আসি আমাদের একটু সেচ কার্য। ভারতবর্ষের সেচ কার্য, এতক্ষণ গেল জল সম্পদ, এবার ভারতের সেচ কার্য কভাবে হয়? প্রথমে আছে খাল আর মাধ্যমে। খাল দু প্রকার আমরা বলেছি, সেটা হচ্ছে নিত্যবহ খাল, অনিত্যবহ মানে প্লাবন খাল। এর মাধ্যমে ভারতবর্ষের খালের মাধ্যমে ভারতবর্ষের সেচ কার্য হয় কত? 26%। ঠিক আছে, আর সে খালের সুবিধাগুলো বলেছি। পরে আমরা আসি কূপ নলকূপ। ভারতবর্ষের যত সেচ কার্য হয় এই কূপ নলকূপে হয়। কূপ নলকূপের মাধ্যমে হয়। কত পার্সেন্ট? প্রায় 53% সেচ কার্য হয়। ঠিক আছে, এই কূপ নলকূপে কি হয়? কূপ নলকূপ মানে কূপ খনন করা করে, ওই যে পাতকুয়োর মতো যেগুলো হয়, আর নলকূপ মানে আমাদের টিউবওয়েল, যেগুলো এর মাধ্যমে স্যালো মেশিন চালিয়ে জল দেওয়া হয়। ঠিক আছে, কূপ নলকূপ খালের মাধ্যমে ভারতের সেচ কার্য বেশি হয়, কিন্তু এগুলো বেশিরভাগ উত্তর ভারতের অঞ্চলে হয়। আর একটা হয় হচ্ছে জলাশয়ের মাধ্যমে সেচ কার্য। কূপ নলকূপের মাধ্যমে সেচ কার্য হয় কিরকম ভাবে? কূপ নলকূপ কিন্তু খরচ কম, একটা নির্দিষ্ট অঞ্চলে আমার এতটুকু জল লাগবে, এতটুকুই দেওয়া যেতে পারে। ঠিক আছে, কূপ নলকূপের মাধ্যমে এই সেচ কার্য হয়। জলাশয়ের মাধ্যমে কোনো অঞ্চলের জলাশয়
পুকুর বা অন্যান্য হ্রদ তার থেকে জল নিয়ে সেচ কার্য সম্পন্ন করা, সেটা জলাশয়। এর ভারতবর্ষে আগেটা 8%, আগে একবার বলেছিলাম 3%, এটা হবে 8% মাধ্যমে জলসেচ করা হয়। এইভাবে জলসেচ কিন্তু আমাদের হয় কিন্তু। এবার কূপ নলকূপের সুবিধা অসুবিধা দিতে পারে, খালের সুবিধা অসুবিধা, খালের সুবিধা অসুবিধা প্রথমেই পড়িয়েছি। জলাশয়ের সুবিধা অসুবিধা, জলাশয় কি করে করে, জলাশয়ের মাধ্যমে জল নিয়ে সেচ কার্য সম্পন্ন হয়। জলাশয়ে বৃষ্টির জলকে সংরক্ষণ করা, বৃষ্টির জলকে সংরক্ষণ করে করা হতে পারে। যেখানে কূপ নলকূপ খালের সুবিধা নেই, সেখানে জলাশয় খননের মাধ্যমে জলসেচ কার্য করা যেতে পারে চাষের জল। এইভাবে কিন্তু জলাশয়ের মাধ্যমে হয়। কূপ নলকূপের মাধ্যমে বললাম, কূপ নলকূপের মাধ্যমে যত বড় কূপ নলকূপ খনন করলে মাটির ভৌম জলকে নিয়ে আমাদের জলসেচ করা যেতে পারে কিন্তু দিনকে, হ্যাঁ। এবং ভারতবর্ষের 53% এই জলসেচ পদ্ধতিতেই হয়, মানে ভারতের বেশিরভাগ জলসেচ কিন্তু কূপ নলকূপ হয়। তবে একটা অসুবিধা হচ্ছে, এই কূপ নলকূপের তো ভৌম জল, এই ভৌম জল দিনকে দিন নষ্ট হচ্ছে। ভৌম জল শেষ হয়ে যাচ্ছে, ক্রমশ শেষ হয়ে যাচ্ছে, ক্রমশ হ্রাসমান। কেন হ্রাসমান? ভারতবর্ষে 140 কোটি পপুলেশন, প্রতিদিন মানুষের মিষ্টি জল খেতে লাগে এবং ভৌম জল কিন্তু সংরক্ষণ নেই, ভৌম জলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে দিনকে। তার মধ্যে চাষবাসে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগছে এবং সেই যে পরিমাণ জল লাগছে সেটা মাটির মধ্যে অভ্যন্তরে ঢুকতে পারছে না, প্লাস্টিক বা পরিবেশ পলিউশনের জন্য হচ্ছে। এবার সেই জন্য ভৌম জল কিন্তু ক্রমশ হ্রাসমান। হ্যাঁ, এই হচ্ছে ভৌম জল এর ক্রমশ হ্রাসমান। এইটা মাথায় রাখতে হবে, ভৌম জল ক্রমশ হ্রাসমান এবং কূপ নলকূপে ওই জন্য জল আসছে না ঠিকঠাক করে। বিশেষ করে শহর অঞ্চলে কূপ নলকূপে জল ওঠে না। আর যা জল ওঠে অনেক সময় কূপ নলকূপের গভীরতা, মানে জলের লেয়ার কমে যাচ্ছে। ভৌম জল এত ব্যবহার করছি তো তাতে ভৌম জলের লেয়ার কমে যাচ্ছে, মাটি ফাঁকা হয়ে যাচ্ছে, অনেক সময় ধস নামতে পারে। বিশেষ করে ঘন বৃষ্টির সময় মাটি ফাঁকা হয়ে গেছে, ধস নেমে গেল, ভৌম জলের লেয়ার কমে যাচ্ছে, মানে জল এতটা থাকার দরকার নিচে নেমে আসছে, পাইপ আরো গভীর করতে হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে জলের পাইপ লাগিয়ে জল তোলার জন্য। ভারতবর্ষের প্রায় 70% এলাকায় ভৌম জল আর পাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে। 30% এলাকায় জল পাওয়া যাচ্ছে, তাও কিন্তু সেই অর্থে না। ঠিক আছে, তাহলে ভৌম জলের কিন্তু দিনকে দিন ঘাটতি হচ্ছে। আর ভৌম জল ক্রমশ কমার ফলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? অনেক সময় ভৌম জল তুলতে তুলতে আর্সেনিক বা ফ্লুরাইড হয়, যেরকম পশ্চিমবঙ্গের 22টা ব্লক, মানে উত্তর 24 পরগনা হোক, আমাদের নদীয়ার কিছু অঞ্চল, মুর্শিদাবাদ মালদার কিছু অঞ্চল কিন্তু আমাদের হচ্ছে আর্সেনিক দূষণে প্রবলিত। পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনায় সবচেয়ে বেশি, বাদুরিয়া ব্লকে হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু এই আর্সেনিক দূষণ হয়, মানুষ জল ব্যবহার করতে পারে না, তাহলে ভৌম জল খননে উত্তোলনের সমস্যা হচ্ছে। তাহলে জলসেচ কিন্তু ভৌম জলের মাধ্যমে হচ্ছে, কিন্তু তার পরবর্তীকালে কি কি সমস্যা হচ্ছে আমি বললাম। খালের মাধ্যমে হয়, কি কি ভাবে হয়, জলাশয়ের মাধ্যমে হয়, সেগুলো বললাম। এবার আমাদের আজকে আর একটা জিনিস পড়তে হবে জল সম্পদের, সেটা হচ্ছে শেষের দিকে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে জল সংরক্ষণ কি করে করবো। না হলে এই যে বললাম না ভৌম জল রক্ষণ হচ্ছে না, এই সংরক্ষণ কি করে করব সেটা বলছি। জল সংরক্ষণ সবার আগে উচিত, শহর হোক গ্রামে হোক জল সংরক্ষণ অবশ্যই দরকার, মানুষের মধ্যে সচেতনতা দরকার। বিশেষ করে জল সংরক্ষণ কি করে হচ্ছে, শহর হোক আর গ্রাম হোক, শহরে বিশেষ করে শহরের কথা বলি, শহর অঞ্চলে জলসেচ কি করে করব। শহরে বাড়ির বড় বড় ছাদ আছে, সেই ছাদে জলগুলোকে রিজার্ভ করে সেই জলগুলোকে ব্যবহার করা, মানে পিউরিফাই করে ব্যবহার করার চেষ্টা হতে পারে, মানে বিশেষ করে বৃষ্টির জলকে ধরে রেখে, কারণ মাটিতে অত পরিমাণ জল পৌঁছাতে পারছে না, আবার তার জন্য শহরের অঞ্চলে বন্যা হয়ে যায়। আবার ছাদে জলে এক জায়গায় জল করে পাইপ লাইনের মাধ্যমে মাটির অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। এইভাবে জলসেচ মানে জলকে সংরক্ষণ শহর অঞ্চলে করা যায়। গ্রাম অঞ্চলে বা ছোট ছোট পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণা বা নদীতে অল্প অল্প করে বাঁধ দিয়ে কিন্তু জল সংরক্ষণ করা যেতে পারে। গ্রামাঞ্চলে ছোট ছোট পুকুর খনন করে কিন্তু জল সংরক্ষণ করা যেতে পারে, যার সেই জলটাকে ব্যবহার করা যেতে পারে। পুকুরে মাছ ছেড়ে মাছও যেরকম ধরা যেতে পারে বা মাছ খাওয়া যেতে পারে, বা একটা ইকোসিস্টেম তৈরি করা যেতে পারে। আবার জল সংরক্ষণ করা যেতে পারে আরেকটা জিনিস ভাবে, সেটা হচ্ছে শহর এবং গ্রামাঞ্চলে ওই যে পুকুর খননের মাধ্যমে যে জলসেচ মানে জল জমানো হবে, সেই জমানো জল দিয়ে পরবর্তীকালে পিউরিফাই করে খাওয়াও যেতে পারে, বা সেই জল দিয়ে সেচের কাজে লাগানোও যেতে পারে। আবার যেখানে খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় হয়, বিশেষ করে মালভূমি অঞ্চলে, যেগুলো ল্যাটেরাইট ভিত্তিক অঞ্চল, সেখানে ছোট ছোট এরকম স্লুইস গেট টাইপের বাঁধ দিয়ে সেই গালি ক্ষয়ের অঞ্চলে সেখানে কিন্তু জলকে ধরে রাখা যেতে পারে। ঠিক আছে, আমি মেঘালয়তে যখন গেছিলাম, ছোট ছোট পাহাড়ের গায়ে ছোট ছোট গর্ত মতো করে সেখানে জলকে জমিয়ে তারা সেগুলোকে জলকে ব্যবহার করা, এরকম ভাবেও করা যেতে পারে।
ঠিক আছে? তাহলে জল সংরক্ষণ আমাদের করতে হবে। আর একটা জিনিস সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বার্তা দিতে হবে যে জল সংরক্ষণ করতেই হবে, নাহলে আমাদের অনেক বিপদ। আগামী দিনে জল পাওয়া যাবে না। চেন্নাই শহরে তো জলের, বা ব্যাঙ্গালুরু শহরে দেখাই যাচ্ছে টিভিতে জলের হাহাকার দেখা দেখা দিচ্ছে। এগুলো কিন্তু আর আমাদের রাজ্যে, আমাদের দেশে বৃষ্টি তো অনিয়মিত এবং সেইভাবে রিজার্ভেশন, মানে জলের রিজার্ভ হয় না। বিশেষ করে শহরাঞ্চলে পুকুরগুলোকে বুঝিয়ে দিয়ে জলের রিজার্ভ ভান্ডারকে কমিয়ে দিচ্ছে, মাটির তলায় জল যাবে যে ভৌম জল সেটা যেতে পারছে না। এগুলো কিন্তু হয় কিন্তু, ঠিক আছে? সেই জন্য আমাদের জল সংরক্ষণে সবার আগে জোর দিতে হবে। আর গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে পুকুর বোঝানো কিন্তু একটা অপরাধ, কিন্তু এটা মাথায় রাখতে হবে, মানুষের কাছে বোঝাতে হবে, ঠিক আছে? জল সংরক্ষণ, এই জল সংরক্ষণ বা বৃষ্টির জল সংরক্ষণে, বৃষ্টির জল ধরে রাখা, বৃষ্টির জল সংরক্ষণে কিন্তু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলো কিন্তু অগ্রণী ভূমিকা, অন্ধ্রপ্রদেশ ভূমিকা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। কিরকম? ভারতবর্ষের সবচেয়ে ভালো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু ফার্স্ট। তামিলনাড়ু গভর্নমেন্টের 2001 সালের একটা নিয়মে, ওদের ওদের তো জলের সংকট খুব, কারণ ওদের ওখানে সমতল ভূমি কম, মাটিতে জলের পরিবেশ, মানে ভৌম জলের ভান্ডার কম, একটু ছোট ছোট মালভূমি বা হিলি এরিয়া আছে, তার জন্য জল অপ্রবেশ্য শিলাস্তর, জল ঢুকতে পারে না, এগুলো তো আছেই। তার মধ্যে নদীগুলোতে সারা বছর জল থাকে না, কারণ বর্ষার জলে পুষ্ট নদীগুলো, মালভূমি অঞ্চলের নদীগুলো। সেই কারণে তামিলনাড়ু সরকার কিন্তু জল সংরক্ষণে খুব ব্যবস্থা নিয়েছে। এক, তারা বলেছে গ্রাম হোক আর শহর হোক, তামিলনাড়ু গভর্নমেন্টের নিয়ম, জল সংরক্ষণে তামিলনাড়ু কেন প্রথম দিকে, বা জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা কি, এটা কিন্তু প্রশ্ন দিতে পারে। তামিলনাড়ু 2001 সালে একটা নিয়ম বের করেছিল, শহর হোক গ্রামে হোক, সবার বাড়ির ছাদে বা যদি তৈরি করে ছাদ, সেখানে বৃষ্টির জলকে ধরে রাখতে হবে। তামিলনাড়ুতে বছরে কিন্তু দুবার বৃষ্টি হয়, করমণ্ডল উপকূল, বছরে দুবার বৃষ্টি হয়, একবার বর্ষার বৃষ্টি, মৌসুমী বৃষ্টি, আবার ফিরে যাওয়া মৌসুমী বৃষ্টিপাতে, প্রত্যাবর্তনকারী মৌসুমীতে বৃষ্টিপাতে ফলে হয়। তবে জল সংরক্ষণ বাড়ির ছাদ হোক, গ্রামাঞ্চল হোক, শহরাঞ্চলের ছাদে ছাদ তৈরি করলেই সেখানে বৃষ্টির জল সংরক্ষণের ক্যাপাসিটি তৈরি করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রাচীন পদ্ধতি, ওরা প্রাচীন আমল থেকেই যে পদ্ধতি অবলম্বন করছে, আধুনিক পদ্ধতি, দুটো পদ্ধতি অবলম্বন করছে। যে পুরনো বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতেও আস্তে আস্তে প্রসেস করে জল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে মানুষের সচেতনতা বাড়াতে হবে, বিশেষ করে সরকারি বিল্ডিং গুলোতেও জল সংরক্ষণ করে, মানে জলকে রিজার্ভ করতে হবে, সেই জলকে পরবর্তীকালে পুনরায় ব্যবহার করতে হবে। সরকার এই বৃষ্টির জল সংরক্ষণে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও করে, ঠিক আছে? এইভাবে কিন্তু জল সংরক্ষণে তামিলনাড়ু কিন্তু অন্যতম প্রধান স্থান অধিকার করেছে ভারতবর্ষে। তাহলে তামিলনাড়ু জল সংরক্ষণে কি করে প্রধান স্থান অধিকার করলো, তামিলনাড়ু জল সংরক্ষণে কি কি হলো, সেটাও আমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন দিতে পারে, 3 নম্বরের কিন্তু একটা দিতে পারে, ঠিক আছে? যাই হোক, আমাদের আজকে ভারতবর্ষের যে জল সম্পদের নদী পড়ানো হয়েছিল, নদীর গতিপথ, কোন নদীর উপনদী, সমস্ত কিছু। আর আজকে পড়ালাম আমরা জল সম্পদের বাকি পাঠটুকু 2 নম্বর পাঠে, হ্রদ, জলাশয়, খাল, বহুমুখী নদী ভৌম জল ভান্ডার কমে যাচ্ছে, তার ফলাফল খারাপ, কি করতে হবে, বৃষ্টির জল সংরক্ষণ, সেচ কার্য, সেগুলো সমস্ত কিছু পড়ালাম। এবং পরের দিন আবার আঞ্চলিক ভূগোল যখন পড়াবো, আবার আরেকটা চ্যাপ্টার, নতুন চ্যাপ্টারে চলে আসবে। এবং তারপর এর পরের দিনের আমার ক্লাস আছে হচ্ছে হিমবাহর সঞ্চয় কার্য, এই ক্ষয় কার্য হয়ে গেছে বা সঞ্চয় কার্য। পরের দিন তোমাদের সঙ্গে আবার তাহলে হিমবাহের সঞ্চয় কার্য নিয়ে এই লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো ভারতের জল সম্পদের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সবাইকে।